বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনুসের মতো চান্স পাবো? ডক্টর ইউনুস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে, কেউ হতে পারেনি তো। কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয়, তাহলে দলের নেত্রী যিনি, তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই তো, সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে না না, অল্টারনেটিভ দিতে না দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করার কথা জানেন। জি, আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, হ্যাঁ, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি। হারবে ধরেন তো, আপনি হ্যাঁ, আমি মনে করি তাই। হ্যাঁ হারবে তো। তারপর ধরেন এই যে একটা উদাহরণ আছে, যেরকম ফ্রান্সে বাঁকো তো 4 নম্বর পার্টি ছিল, সে জিতলো কিভাবে? আমাদের দেশে এরকম হতে পারে। আমি প্রায় বলি বক্তৃতায়, আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না। আর সিংহ বনের রাজা হাতি নয়, যদিও হাতি প্রাণী হিসেবে বড়। এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে, মানুষের চয়েসটাই শেষ কথা। তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে, তাহলে তার বিলম্ব হবে। ওই যে রুমিন বলছে না, যে এটা হয়তো 20-25 বছর লাগবে, আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না, কিন্তু মানুষের সময় লাগবে। কিন্তু আমার কাছে খুবই বিস্ময়কর বলছে, আমি মনে করি আপনি খেয়াল করেছেন, অ্যাগেইন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি, বিএনপি হলো সবচেয়ে জনপ্রিয় দল, কিন্তু এই বিএনপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহিত পরেই, যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে, বলেছে রক্তের দাগি করে কিভাবে নির্বাচন চান। কিন্তু মানা ভাই, আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্তই নিতে পারতেছেন। আপনি যদি অর্থনীতির সূচকগুলি দেখেন, বলতেছে যে আমলারা আপনি কোনো কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না, এবং এটা তো গর্ত। ওইটা আপনার লাস্ট প্রশ্ন ছিল, তার জবাবটা আমি দেবো। আমি যতখানি পারি ততখানি বলবো। তার আগে এই কথাটা বলিনি, আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে, তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা কথা জামাত, কিন্তু কাছাকাছি মানে কি, বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হলো 10। না, জামাতের এত শক্তি নাই মনে হয় মানা ভাই, আমার মনে হয় ভোটের মাঠে। কথার কথা বললাম, জি, 80 আর 10 বলছি তো। এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে, যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই না। কিন্তু এইখানে কিন্তু মানা ভাই, আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 সুমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়। এটা হবে, মানে এখন যদি ওরকম করে বলেন তাহলে আমি আমার নিজের কথা বলতে, আমি তো বিকল্প করবার জন্যই আজকে 13-14 বছর ধরে চেষ্টা করছি, আমি বিকল্প হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি। আমার দল হয়নি, ওকে, আমিও, কিন্তু দল যদি হতো তো হয়ে যেত। আমরা একটা প্রশ্ন মানা ভাই আপনার কাছে কিছু শোনার বাকি, কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে করতে চাই, যেটা আবার আপনার কাছে আমরা আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন তার জবাবটা আমি বলি, তারপরে জি বলেন প্লিজ বলেন। প্রশ্নটা কি করেছেন আবার বলেন? বলেছিলেন যে গভর্নমেন্ট পারছে না পুরোটা, কি একটা প্রশ্ন? রাইট, হ্যাঁ হ্যাঁ, গভর্নমেন্ট তো আসলে কোনো জায়গা থেকেই আমরা মানে যেটাকে কাজ করা বলে, মানে আমি তো বলতে চাই যে গভর্নমেন্টের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত। এই মুহূর্তে বিএনপি কে আপনি যেটা বলেছেন যে আপনি ওই যে পার্সেন্টেজ দেখিয়ে বললেন না, ও পার্সেন্টেজ থেকে এই যে নির্বাচনের আগে যে সংস্কার করা হবে, ডক্টর ইউনূস এই মন্তব্য করছেন, অন্তর্বর্তী সরকারের মানে অবস্থান সমর্থন করেন কিনা এইটা আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের। এক দিনের মধ্যে সেই দর্শকরা 1,45,000 ভোট দিয়েছেন, শতকরা 83% মনে করেন যে সংস্কার করতে পারা উচিত। শুনেছি। আমি আপনাকে বলি, এটা আমি এবারে ব্যক্তিগতভাবে উপদেষ্টাকে বলেছিলাম, আর কাউকে ওপেনলি বলবো তা মনে করিনি, কিন্তু আপনার প্রসঙ্গ আসতে পারে আমি বলে ফেলছি সেটা। আমি তাকে বললাম যে ভাই,
আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না, হুম। কিন্তু এই কথা আমি আবার কাউকে বলিও না। মানে আমি, মানে এটা বলি যদি, তাহলে এটা আওয়ামী লীগের কাছে চলে যায়, হ্যাঁ এই জন্য বলছি না। হ্যাঁ হ্যাঁ এইখানে একটা সমস্যা হয়েছে। আমি ওই যে বললাম, আপনি একটা প্রথম আলো উদ্ধৃতি দিয়ে বললেন না হুম। যে আমি বলেছি যে না এটা ইয়া হয় না, সংস্কার এর দেখি আগে না। আরেকদিন, হ্যাঁ, আরেকটা ইয়েতে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট কাজ করেছে, আমি বলছি ম্যাক্সিমাম হলে 40% হবে, এর বেশি করতে পারিনি। এখন হলো ধরেন ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার, একটা জনবান্ধব পুলিশ, অন্তত ডেমোক্রেসি, হুম। ভোট হোক এরকম একটা চাই মতো পুলিশ, সেটা বিউরোক্রেসি, সেটা ইলেকশন কমিশন, কিচ্ছু নাই। কিন্তু যে 194, 1,94,000 বা যাই ভোট দিয়েছে, এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেখে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, মানা ভাই, আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এইটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসেও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, নির্বাচন কমিশন এমনই থাকবে, এটা আমার গ্যারান্টেড। নিজেরও এখন মনে হয়, আবার এখনো মনে হয়। সেই জন্যই আমি যে মানুষ জোটের মধ্যে ফাইট করেছি, ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, যাতে তারা সংস্কার করে আছে। সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট করে ভোট দেওয়া উচিত, না হলে বেশি দিন থেকে গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাবে, তখন একটা বিতিকিচ্ছির কাণ্ড হয়ে যাবে। করাই উচিত অলরেডি সেটা হয়েছে। মান্না ভাই, ধন্যবাদ আপনাকে। আমি একটু বেরিসা ফারহানাকে যে প্রশ্নটা করতে চাই, সেটা বেরিসা ফারহানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই, যে ঘটনাটা একটু পুরনো। সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই, যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই। বেরিসা ফারহানা, আমি কি আগের আলোচনা থেকে প্লিজ একটু যুক্ত হ্যাঁ করতে প্লিজ, পারি? হ্যাঁ কিন্তু আচ্ছা, দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটা কি, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন, তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না। কিন্তু বেরিসা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেইনি, আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি 2 দল নিয়ে এসে বসছেন, কোনো কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হইছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তার না রে ভাই। রাইট। বেরিসা ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন, যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি একটু মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500-2,000 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি,
দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল, সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন, মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে, আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এই কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো নেগেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্নাবের কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে, আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমার জবাব, প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা এর চেয়ে একটু কম হতে পারে। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে 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 ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগরে ঠিকঠাক করতে, ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল। জানেন সম্ভবত কারণ যে ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন। জি, চিটাগাং ইউনিভার্সিটি। ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না, সমালোচনা করতে কিরকম নিজের মধ্যে লাগে। কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন, আমি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি? ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো যদি খেয়াল করেন, উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি, আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই। এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন। আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি। কিভাবে যাবে ডেমোক্রেটিক ওয়ে? ডক্টর ইউনূস সম্ভবত মনে করতেন একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে। আমেরিকানরা তো সবসময় তাই মনে করে, গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা করা যাবে না, এগুলো সব বলে। কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার 15ই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি, সেটাই রাইট, এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না, সেটাই চলছে। কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে, সাগর ভাই তো বলেই দিল, কই তাদের তো ব্যান করি নাই, তাদেরকে তো সমাবেশ করতে নিষেধ করি নাই, চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তারটা, উনি পোস্টেড আউট হয়ে গেলেন, মানে আর এক দায়িত্বে চলে গেলেন। তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে। আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করব যে সেই পদ্ধতি কি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে হতে পারে। আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো, আমি এটা প্রেফার করবো। এটা আমার ব্যক্তিগত চয়েস। ডক্টর ইউনূস যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি, যদি অন্য কিছু বোঝান তাহলে সেটা বলবেন। কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই, গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই, গণতন্ত্রে কি 144 নাই, আছে তো। আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন। আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব বাতিল করে দেন, সেটা আমাদের সবাই ছিল, কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না, অন্যান্য কাজ করতে পারছেন না। এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল। কেন? আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয়, অতখানি শিক্ষিত নয়। শেখ হাসিনা আবার বক্তৃতা করছে, তার মানে ওর কিছু হয়নি, তো ঠিকই আছে। কমন পিপল তো এরকম করে ধারণা করে, কিন্তু সাধারণত এরকমই হয়, পড়ে যাওয়ার পরে, পতন হবার পরে, পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে। ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে। যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ নিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা। কেন? যে এই 15 বছর যে দুঃশাসন, লুটপাট যা যা করেছে
তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না। তারা মানুষের কাছে কি নিয়ে আসবে? আমাকে ভোট দাও, আমি জনগণের পক্ষে আছি, তোমরা আমাকে সমর্থন করো। কেন? এই 15 বছরে আমি এই কাজ করেছি, ওরা ভুল বলছে, এটা তারা বলতে পারবে না। কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে, মানে যেমন তার পিওর যে 400 কোটি টাকা কামাই করছে, অথবা ধরো এই যে 2টা মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র 100 কোটি টাকার নিচে, উনি বলেছে লাগবে 400 কোটি টাকা। তারপরে কত বড় চোর উনি নিজে, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু বোঝে। এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে একটা হলো সুশাসন, আর একটা হচ্ছে দক্ষ শাসন, যেটা নিয়ন্ত্রণও করতে পারে, যেটা এনার্কি কিংবা ভায়োলেন্স কে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে। নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না, কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন, কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে। ফলে হয়েছে কি, এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে, তো ওরাই কি আবার ফিরে আসবে? অনেকে ভাবছে এগুলো, এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন, আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন, জ্যাম কমাতে পারতেন। এবং আবার বলি, এখন তো আসলে পুলিশের ঘুষ টুস তো চলছে ভেতরে ভেতরে, শুরু হয়ে গেছে, খালি পুলিশের মধ্যে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো শুরু হয়েছে। এমনি মানা ভাই, এরকমও তো মানে তো আসলে শোনা কথাই, এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কথা তো শুনি বাজারে, বাজারে কথা বাজারে শুনি। এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম, এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেচারা একটু বিপদে পড়বে, তাদেরকে এটা ফেলতে চাই না, কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে। কে খাতির করতে যাবে বলেন? তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে। তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন, তখন কিন্তু অনেকেই প্রশ্ন করেছে এই বিষয়টা, মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে, এটা তো একটা কথা না। দ্বিতীয় কথা, যদি আপনি আনলেনও, তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল, আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন, তারাই সব চালাতে যদি লাগে, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না, তাহলে কি করবে? উনি যখন নিজে বক্তৃতা করেন, ওই ওল্ড ইয়েদের বাদ দাও, তোমাদের নিজেদের করতে হবে, দ্যাট ইজ নট দি রাইট ওয়ে টু সে থিংস। বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ওই না হলে তো, আপনি আছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 84-85 বছর বয়স, আপনাকে থাকতে হচ্ছে, আপনাকে আপনাকে একটু আমি ইয়ে করছি, কারণ আছে যে চ্যানেল 24 কে হ্যান্ড ওভার করার জন্য আমরা চ্যানেল 24 আসলে তাদের ওই যে টপ অফ দ্য আওয়ার নিউজের মধ্যে চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকতে চাই, সেই জন্য হচ্ছে চ্যানেল 24 নিশ্চয়ই তাদের বিজ্ঞাপন এবং অন্যান্য কিছুর জন্য আমরা চলে যাবে। আমরা আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইবো, এটা একটি শেষ বিষয়, আপনি তো কিন্তু এই বিষয়টি আবার রুমিন ফারহানাকেও জানতে চাইবো, সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে, দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে আমাকে নাড়া দিয়েছে। একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল, এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান। এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে মোদী সরকার একজন। আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না। আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামরিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি? আর ভারতীয় মিডিয়ার সার্কাস তো আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইমলাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাঁপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়, মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানা ভাই, আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন, বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। খালিদ এমনি এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়া সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, অতএব তাদের দেশে রাখতে পেরেছে। যদি শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি, সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে, জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে, আগের সেই হারানো সাম্রাজ্য ভারত ফিরে পাবে, আমার এটা মনে হয় না। মানে যদি করেও, দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি। তারা একদূর বুঝে করছেন কি করেনি তা আমি জানি না, কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার
এই ঘটনার পরে বা আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি, বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি, আমরা আমাদের কথা বলেছি। এবং এটা বুঝে গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনোই কিন্তু হবে মানব না। ভাই, আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না, এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর, মানে এটা কি দেখা যায় অ্যাবসলিউটলি প্রিজনার উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজও পাঠাতে পারতেছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে? এগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলে গেছে আমার, অডিও ওটা তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন, দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চায়, এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে। তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়, এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি, আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরো এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো কার্ড আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না, মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি। এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। কারণ ওইটার মধ্যে কিন্তু, হ্যাঁ, এইটাতে কিন্তু পাবলিক রেসপন্ড করার সম্ভব ছিল।